ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিলেন অনেকে। বর্জ্য অপসারণ কাজে গাফিলতি দেখে প্রধানমন্ত্রীর ক্ষোভ। পানি নিষ্কাশন ও ডেঙ্গু মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নির্দেশ। ঢাকা ও আশপাশের এলাকা থেকে আরও তো ট্যানারিতে যাচ্ছে কাঁচা চামড়া। দরপতনে মৌসুমী ব্যবসায়ীদের মাথায় হাত। নতুন বিনিয়োগ এলে বাড়বে রফতানি, আশা বাণিজ্য মন্ত্রীর। হাম উপসর্গে প্রাণ গেল আরও 10 জনের, মোট মৃত্যু 600 ছুঁই। ছুটির জনসমাগমে সংক্রমণ আরও ছড়ানোর সংখ্যা। সারা বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারত। সাতক্ষীরা, পটুয়াখালী, ফরিদপুর সহ কয়েক জেলার কালবৈশাখীর তাণ্ডব। বহু ঘরবাড়ি বিধ্বস্ত, গাছ চাপা পড়ে এক শিশু মৃত্যু। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের দ্বিতীয় দিনও ত্যাগের মহিমায় পশু কোরবানি করাচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলিতে গলিতে দেন কোরবানি। প্রথম দিন কষাই সংকট সহ নানা কারণে ঈদ উল আজহার দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। জানান, আল্লাহ সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। মূলত ঈদ উল আজহার প্রথম দিন সময় ও সুযোগের অভাবে যেসব পশু কোরবানি করা যায়নি, আজ সেসব কোরবানি করা হয়। কষাইয়ের অভাবেও অনেকে পশু কোরবানি করতে পারেননি প্রথম দিন। আবার অনেকেই সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুটি আজ কোরবানি করেন। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করেছেন সবাই। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলিগলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও করা হয় কোরবানি, যা ঘিরে পরিবারের ছোটদের আগ্রহই ছিল বেশি। আল্লাহর নামে কোরবানি দিব, সবাই মিলেমিশে। পুরোনো ঢাকার মানুষ তো আমরা, এই ঈদের পরের দিনে আমরা কোরবানিটা দিই। কালকে একটা দিয়ে দিচ্ছি, কালকে হয়ে গেছে। আর এটা মহিষ বড় একটু, এটা আজকে দ্বিতীয় দিন দিতেছে। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কষাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজধানীবাসী। সরেজমিনে দেখা গেছে প্রায় সব এলাকার বেশিরভাগ বর্জ্যই এরই মধ্যে অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে কিছু অলিগলিতে এখনও বর্জ্য রয়েছে। এদিকে শুক্রবার বিকেলে নগরীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে বেরিয়ে অনিয়ম চোখে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পানি নিষ্কাশন ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোরবানির পর রাজধানীর সড়কগুলোতে তৎপর নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা। চলছে পশুর বর্জ্য অপসারণের তোড়জোড়। এরই মধ্যে অধিকাংশ এলাকা থেকে অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য। তবে কিছু অলিগলি এবং সড়কের ভেতরের অংশে কোরবানির দ্বিতীয় দিনও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, এবার তুলনামূলক দ্রুত কাজ করছে সিটি কর্পোরেশন। দু একটা বাড়িতে হয়, বা ভিতরে যেগুলো বা অনেকগুলো আছে আপনার ওরা ভিতরে ঢুকে নাই বা গাড়ি ঢুকে নাই, টানে আনতে পারে না, লোক হয় নাই, এরকম। কিন্তু আমার তো গলির মুখে দেখে আমাদেরটা ক্লিয়ার হয়ে যায়। কিছুক্ষণ আগে গাড়ি ছিল সিটি কর্পোরেশনের, ওরা যখনই ময়লা হচ্ছে কিছুক্ষণ পরে এসে নিয়ে যাচ্ছে। আমি অলরেডি পুরান ঢাকা থেকে আসছি, দেখলাম জায়গাটা সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন। আমরা দেখছি রাস্তাগুলোয় ময়লা আবর্জনা নাই, ভালো মতো হাঁটা যাচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কোরবানি হয়েছে। নতুন করে সেগুলোও অপসারণে কাজ চলছে। মাঝে মাঝে যে গাড়ি দিয়া থাকে, যানজটটা থাকে, দেরি করে না, কোনো মিনিট দেরি করে এলাকা যাওয়া। আমাদের খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আমরা একদম মনোযোগের কাজ করতেছি। যেসব পশুর হাটের ইজারাদার শর্ত ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। যারা ডিসিপ্লিন মানে নাই, বিভিন্ন জায়গায় কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। বিকেলে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজে গাড়ি চালিয়ে গুলশান হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তিনি। প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণের সময় নগরীর কয়েকটি স্থানে কোরবানি সহ পূর্বের বর্জ্য জমে থাকায় অবহেলার দায়ে 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
বরখাস্ত 2 কর্মকর্তাকে ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন ট্যানারি মালিকরা। ঈদের দিন দুপুরের পর থেকে রাজধানী ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া আসতে থাকে। সবশেষ তথ্য অনুযায়ী আজ সকাল 8টা পর্যন্ত বিভিন্ন ট্যানারিতে প্রায় 4,64,409টি চামড়া এসেছে, যার মধ্যে গরু মহিষের চামড়া 4,48,319টি আর ছাগল ভেড়ার চামড়া 16,090 পিস। ট্যানারি মালিকেরা জানান, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সংগ্রহ করা চামড়া সরাসরি শিল্পনগরীতে নিয়ে আসেন। কাঁচা চামড়াগুলো দ্রুত লবণ দিয়ে প্রক্রিয়াজাত ও সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নতুন বিনিয়োগ আনতে পারলে ট্যানারি খাত থেকেই বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলারের রপ্তানি আয় সম্ভব বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বলেন, সাভারের হেমায়েতপুরের ট্যানারি নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পূর্ণাঙ্গ ক্যাপাসিটিতে নিতে চায় সরকার। সাভার ও পোস্তায় ট্যানারি পরিদর্শনে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, বন্ধ কারখানা আবারও সচল করার চেষ্টা চলছে। দেশে প্রতি বছর কুরবানির ঈদে সংগ্রহ হয় লাখ লাখ পশুর চামড়া। এর বড় অংশ প্রক্রিয়াজাত হয় সাভারের ট্যানারি পল্লীতে। চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত হলেও গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, পরিবেশগত মানদণ্ড ও কাঁচা চামড়ার দাম নিয়ে নানা সংকটে ধাক্কা খেয়েছে শিল্পটি। শুক্রবার সাভারের ট্যানারি পল্লীতে পরিদর্শনে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, হেমায়েতপুরের ট্যানারিতে সিএটিপি সর্বোচ্চ ব্যবহার করতে চায় সরকার। এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসব এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। হাজারীবাগ থেকে এখানে স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গিয়েছে এবং লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইগুলিকে কি উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়, সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। বিকেলে রাজধানীর পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহ ও ক্রয় বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, ট্যানারি স্থাপনের সিদ্ধান্ত সঠিক হলেও প্রক্রিয়াটি ভুল ছিল। সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয়, তাতে এই সেক্টরটি পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। ভবিষ্যতে ট্যানারিতে নিজস্ব ইটিপি স্থাপনে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোয় বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। কক্সবাজার ও 3 পার্বত্য জেলার পাশাপাশি সিলেট সহ দেশের অন্যান্য জেলার দর্শনীয় স্থানগুলোতেও বেড়েছে পর্যটকদের পদচারণা। এছাড়া পরিবার পরিজন নিয়ে পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন অনেকে। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন সব বয়সী মানুষ। সৈকতের কলাতলি, লাবণী, সুগন্ধা পয়েন্টের পাশাপাশি কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন ইনানি আর হিমছড়িতেও। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। পড়াশোনার অনেক সমস্যা ছিল, এবং তারপরে একদম ফ্রিলি আজকে আমরা ঘুরছি, এত লোক দেখে অনেক ভালো লাগছে। স্রোত, নদী সব। 1 মাস ধরে প্ল্যান করছে পরীক্ষার জন্য, 4 বছর আগে আসছি। আমার 2 বেবি, আমার হাজবেন্ড আসছে, এসে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ। তবে হোটেল মোটেলের মালিকরা বলছেন, পর্যটকদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়। বুকিং হয়েছে 60% মতো। আশা করেছিলাম এই ঈদ উল আজহাতে প্রথম 5 দিন আমরা 100% বুকিং কনফার্ম হবে, তবে সেই তুলনায় এখন দেখা যাচ্ছে যে আমাদের মাত্র 60% বুকিং কনফার্ম হয়েছে। নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে অনেকেই ছুটেছেন 3 পার্বত্য জেলায়। পাহাড়ের আঁকাবাঁকা পথ আর মেঘে ঢাকা প্রকৃতির মাঝে পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন পর্যটকরা। ভিড় রয়েছে পাহাড়ের বিভিন্ন পর্যটন স্পটে। ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে ঈদের সময়। এখানে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা, পরিবেশ অনেক ভালো, মানুষজন মোটামুটি ভালো, হেল্পফুল। দেশের নানা প্রান্ত থেকে সিলেটের সাদা পাথর, জাফলং, রাতারগুল সহ দর্শনীয় স্থানগুলোতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। সাদা পাথর বয়ে যাচ্ছে,
আর পানিটা এত ঠান্ডা, মানে খুব সুন্দর একটা পরিবেশে আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছি। প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি ভালো লাগছে। পাহাড় প্রচন্ড গরমে ঠান্ডার জন্য ভাই এখানে বসে আছি, আর চারিদিকে সবুজ পাথরের মধ্যখানে শান্তি। এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও আশানুরূপ পর্যটক নেই পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। এতে হতাশ পর্যটন সংশ্লিষ্টরা। সব জায়গায় আমাদের যেসব স্পটে আমাদের পর্যটকদের আনাগোনা ঘটে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। এছাড়া ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে দেশের বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলো। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং দূরদর্শী রাষ্ট্রনায়কের অসামান্য অবদানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন রাষ্ট্রপতি। বলেন, দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নির্মমভাবে শহীদ হন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অবিস্মরণীয় নাম বলে জানান রাষ্ট্রপতি। বলেন, তার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। হাম ও উপসর্গে থামছে না শিশু মৃত্যু। ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ১০ জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৯ জন, আরেকজন সিলেটে। ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৩২ জন। রাজধানীর কিছু কিছু হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকট। আরও বাড়তে পারে হামের প্রকোপ। শঙ্কার বিষয় হলো, এই নিয়ে কোনো আগাম সতর্কতাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। রাজধানীর জাতীয় শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডের ৩০টি সিটেই রোগী ভর্তি আছে। এদের কেউ কেউ চিকিৎসাধীন ২৪ দিনেরও বেশি, বাকিরা আছেন কমপক্ষে সপ্তাহখানেক। আইসিইউ এর ১৪টি সিটের ১৩টিতেই রোগী আছেন, বাকি একটিতে অক্সিজেন সরবরাহ না থাকায় ব্যবহার হচ্ছে না। তাই শিশু হাসপাতালে আসা নতুন রোগীদের রেফার করা হচ্ছে পাশের হাসপাতালে। যে উপসর্গটা হামের, ওইটা বাচ্চার ছিল, এই জন্য ওনাকে হামে ভর্তি ট্রান্সফার করা হয়েছে, ওখান থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখন বর্তমানে যেই হামটা, ওইটা পরবর্তী রিপোর্টে আসে নাই। হাম ধরা পড়লো, তারপর এখানে আসার পরে মানে আরো অসুস্থ হয়ে গেছে। এখন আবারও বলতেছে যে আমাদের আইসিইউ লাগবে। এখন এই জায়গায় কোনো সিট খালি পাইতেছে না, কিন্তু খালি হইলে বলছে যে দিবে। ফরিদপুরের হাসপাতালে ভর্তি আছেন ১২৯ জন রোগী। সিলেটে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৮ জন এসেছেন হাসপাতালে। বর্তমানে এই জেলায় ভর্তি রোগীর সংখ্যা ২০৫ জন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগেও রয়েছে ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাম ও উপসর্গের মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আরসিতে জোগাড় অক্ষণই জোগাও, কারণ আরসি আমরা জোগাড় করতে পারি নাই। জোগাড় করে না করাতে এখন বড় ডাক্তারের কাছে কইছি, এখন করতে এমনি পড়ে থাকবো, আমি কিছু করার নেই, আপনারা বাইরে দেখেন। 3টা রিপোর্ট খারাপ হয়েছে। একটা ব্লাডের কণিকা কম, আর 2টা হচ্ছে ব্লাডে জ্বর হইতে, নিউমোনিয়া হইতে ব্লাডে ইনফেকশন হয়ে গেছে, আর ফুডসাপ টেস্ট দিয়েছে, ফুডসাপ টেস্টে ইনফেকশন হয়ে গেছে। হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও ক্ষুধামন্দায় ভুগছে। উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল ও পানি পড়া, মুখের ভেতর সাদা দাগ ও সারা শরীরে লালচে র্যাশ নিয়ে ভর্তি প্রায় সবাই। চিকিৎসকদের মতে অনেক ক্ষেত্রেই শরীরে র্যাশ আসার আগেই শিশুর অবস্থা গুরুতর হয়ে যাচ্ছে। হাম হয়েছে পরে আমরা দেরি করে না, এখানে আইসা ভর্তি হয়েছি। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের পর আগে থেকে অনেকটা সুস্থ। র্যাশ উঠে একবার পুরো শরীর ভরে গেছে, তারপরে হসপিটালে নিয়ে আসছে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। তাই স্বাভাবিক হামের লক্ষণের পাশাপাশি খিঁচুনি সহ অন্যান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেলে একই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার এই প্রতিবেদন দেয়া হবে। এই ঘটনার ছায়া তদন্তে আছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী।
রাজধানীর আদ্দিন হাসপাতালে গত বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় 6 নবজাতক। অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় প্রতিক্রিয়া। মৃত্যুর কারণ জানতে সেদিনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশ দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনার উপপুলিশ কমিশনার জানান, হাসপাতাল থেকে সংগ্রহ করা আলামত ধরেই চলছে তদন্ত। তৈরি করা হয়েছে ঘটনাস্থলের স্কেচ ম্যাপ। তদন্ত শুরু হয়েছে মাত্র, যেহেতু তদন্ত মাত্র শুরু হয়েছে এখনো আমরা ওই পর্যন্ত আসলে পৌঁছানো আমাদের সম্ভাবনা। জানেন, আমরা সুযোগ পেয়েছি শুধুমাত্র গতকাল ঈদের দিন, আর তদন্ত কার্যক্রম চলমান। যদি কোনো কিছু পেয়ে যাই সেটা যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে আমরা শেয়ার করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি হাসপাতালের নবজাতক ইউনিট পরিদর্শন করে প্রাথমিকভাবে গাফিলতি ও অনিয়মের তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওয়ার্ডের পরিবেশ, রোগী ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, হাসপাতালটির মানদণ্ড অনুসরণে ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্ত কমিটি। শনিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আমাদের এখনো হাতে আসে নাই, কিন্তু তাদের কাজের গাফিলতি আছে, তাদের পোস্ট রুমটার স্ট্রাকচারের যে ত্রুটি আছে, এরকম রুমে কখনো পোস্ট অপারেটিভ ওয়ার্ড হতে পারে না। মৃত শিশুদের পরিবারগুলো বরাবরই অভিযোগ করছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে। তবে এ বিষয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে গাছতলায় খেলা করছিল শারমিন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে গাছ ভেঙে তার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঝড়ের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে বহু ঘরের টিন শেড উড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় কালবৈশাখী ঝড়ে 4টি দোকান ভেঙে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই ঠিকমতো কাজ করলে কোরবানির 3 দিনেই সব আবর্জনা পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম। শুক্রবার রাতে পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এরই মধ্যে 90% ময়লা পরিষ্কার করা হচ্ছে। আজ বাকি 10% পরিষ্কার করা হলেই 100% পরিষ্কার সম্পন্ন হবে। মধ্যরাত দেখি যে কোথায় কতটুকু কি হলো, এবং সেগুলোকে যারা আরো যাতে একটু ত্বরান্বিত করা যায় সেগুলো দিয়ে তো আমি আশাবাদী যে আগামীকালকে অন্তত 100% হবে, এটা আমি আশাবাদী। গত 12 ঘন্টায় 10,000 টন কোরবানির পশুর বর্জ্য সহ অন্যান্য বর্জ্য অপসারণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। নগরীকে ক্লিন এবং গ্রিন সিটিতে পরিণত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ময়লা আবর্জনা দ্রুত অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আগামী 2 দিন ধরে চলবে অবশিষ্ট বর্জ্য অপসারণের কাজ। শুক্রবার সকাল 11টার দিকে নগরীর নাউজোর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করতে যান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত 12 ঘন্টায় 10,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এজন্য প্রায় 1200 পরিচ্ছন্ন কর্মী মাঠে কাজ করছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাবনার জিসিআই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার সকালে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। পরে স্কুল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানকে ঘিরে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় মিলন মেলায়। শিক্ষার্থীবৃন্দকে উত্তরীয় পড়ানোর জন্য আমি দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।